এ সত্যি কথা বলতেছো করি তুমি এখনো? তুমি সত্যি কথা বলতেছো করি? লম্পটের মতো কথা বলবে না একদম। তুমি কে? দালাল তুমি, তুমি দালাল, তুমি চরিত্রহীন, তুমি মৃত্যু, তুমি ফেকু। আপনার মতো মুসলিমদের কলঙ্ক, আপনারা মুসলিমদের কলঙ্ক। আপনি মুসলিমদের কলঙ্ক তোমরা মুসলমানদের মধ্যে বিভেদটা কে ছড়াচ্ছে? মুসলমানদের মধ্যে বিভেদটা কে ছড়াচ্ছে? দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং খবর দর্শকদের জানাবো। আপনারা কথা শুনেছেন যে রাজার থেকে প্রজার অনেকটাই রাগ বেশি এবং অনেকটাই শক্তি বেশি। আপনারা জানেন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা ভিডিও ভাইরাল হচ্ছে কামরুজ্জামানকে নিয়ে। গোটা বাংলার মানুষ রীতিমধ্যে প্রশ্ন শুরু করে দিয়েছে যে ব্রিগেডের নাম করে কামরুজ্জামান সাহেব অধিকাংশ টাকা তুলেছেন এবং সেই টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং করে কামরুজ্জামান সাহেব তিনি পালিয়েছেন, এমনটাই মন্তব্য করছেন গোটা বাংলার সাধারণ মানুষ। এবং এ নিয়ে একে নিউজ বাংলার সাংবাদিক আজিজুল রহমান তিনি একটা খবর পোস্ট করেছিলেন ইউটিউবে। সেই খবরের ভিত্তিতে রীতিমতো কামরুজ্জামানের এক অনুগ্রামে তিনি একে নিউজ বাংলাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালাজ করেন এবং তারাকে নানা কুমন্তব্য করা শুরু করে দিয়েছে। এবার বাংলার মানুষের একটা প্রশ্ন দেখছে, কি জানেন তো দেখি, সত্যি কি রাজার থেকে রাজার প্রজার ক্ষমতা বেশি, রাগ বেশি? এরা এই সাহস কোথা থেকে পায়? একজন ডিজিটাল সাংবাদিকের কাছে ফোন করে তাকে রীতিমতো ধমক দিচ্ছেন, তাকে হুমকি দিচ্ছেন, এই সাহস কে দিয়েছে? আপনারা জানেন যে সাংবাদিকদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সেই চতুর্থ স্তম্ভকে হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে এইসব চুনোপুটিরা। এটাই হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে না বাংলার মানুষের কাছে? আর এই মুহূর্তে পাবলিক বাংলার টেলিফোন লাইনে একই নিউজ বাংলার সাংবাদিক আজিজুল রহমান তিনি কি অভিযোগ করলেন, কি প্রতিক্রিয়া দিলেন, কি ঘটেছিল সেই সাংবাদিকের সঙ্গে? একজন ডিজিটাল মিডিয়ার সিনিয়র সাংবাদিক তিনি কি বলছেন শোনাবো। আজিজুল ভাই, তুমি একজন সিনিয়র সাংবাদিক, রীতিমতো গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা রীতিমতো ভিডিও ভাইরাল হচ্ছে যে তুমি কামরুজ্জামানের বিরুদ্ধে একটা খবর পোস্ট করেছিলে ইউটিউবে। রীতিমতো কোনো এক ব্যক্তি, আমি জানি না তিনি তৃণমূল কংগ্রেসের পায়ে হাত দিয়ে চলে নাকি বিজেপির পায়ে হাত দিয়ে চলে, তিনি রীতিমতো আপনাকে ধমক দিলেন। এই সাহস কোথা থেকে এলো যুবকের, কি বলবেন? এখন ব্যাপার হচ্ছে কামরুজ্জামানের সঙ্গে, মাওলানা কামরুজ্জামানের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা বা আমি ওনার বিরোধী নই। বিশেষ করে আপনারা জানেন যে 26শে এপ্রিল ব্রিগেডে একটা সভা দেখা হয়েছিল। সেই সভায় মুখ্য আয়োজনের ভূমিকায় ছিলেন কামরুজ্জামান সাহেব, মাওলানা কামরুজ্জামান সাহেব। তো সে নিয়ে মামলা হয়, পারমিশন দেয় না। তো 22 তারিখে কলকাতা হাইকোর্ট থেকে একটা রায় বেরোয় যে 24 ঘন্টার মধ্যে যে আপনার সেনাবাহিনী তারা নোটিশ করে লিখিতভাবে জানাবে যে কেন মার দেওয়া হয়নি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে আলোচনা করে সেই সভা করবে। তো আমরা যখন হাইকোর্টের রায় বার হয়, আমরা ফেরদৌস শামীম, মাননীয় অ্যাডভোকেট এবং মাওলানা কামরুজ্জামান সাহেবের বক্তব্য আমরা নিই। কামরুজ্জামান সাহেব বলেন যে আমরা আধা ঘন্টার মধ্যে জানিয়ে দিচ্ছি যে ব্রিগেডের সভাটা কবে হবে। তো তারপর থেকে উনি সেই জায়গা থেকে প্রত্যেকটা জায়গা পরিবর্তন করে উনি ভাষা পরিষদ যে শেক্সপিয়ার সরণি থানা আছে সেই জায়গায় উনি যান। তারপরে আমরা ঘন্টা 2 পরে যাই সেই জায়গায়, গিয়ে আমরা ওনার বক্তব্য নিই যে আপনি বলেছিলেন আধা ঘন্টার মধ্যে সভা হবে, কিন্তু সভাটা কবে হবে সেটা যদি একটু বলেন। উনি বললেন যে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি, আমাদের উপরে যারা রয়েছে, তো আমরা 2-4 দিনের মধ্যে জানিয়ে দেবো। এবং বাস ভাড়া যারা করেছেন, ব্রিগেডে আসবে বলেছিলেন, যারা গাড়ি ভাড়া করেছেন তারা গাড়ির ভাড়া ফেরত নেবেন না, ব্রিগেডেই সভা হবে। তো ভালো। তারপরে উনি বিভিন্ন জায়গায় আরো মিটিং করলেন, ফুরপুরা শরীফের আমাদের সাংবাদিকদেরকে নিয়ে, ফুরপুরার হুজুরদের সঙ্গে নিয়ে, সেখান থেকেও বললেন যে আমরা খুব তাড়াতাড়ি এই সভাটা আমরা ঘোষণা করবো কবে হবে। তো সেই জায়গায় আমি সহ এবং সারা বাংলার যারা এই অকাম আইন বিরোধী হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের সবাই একটা মানে মর্মাহত হয়েছিল যে সভাটা হবে বলে হলো না। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এবং
আপনার মুর্শিদাবাদ থেকে তিনি বলেছেন যে এই আন্দোলন করবেন না, এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবেন না, আর এমনি কেউ গুলিগুলি করবেন না, যদি করেন আমার থেকে খারাপ কেউ হবে না। তারপর থেকে আমরা দেখলাম যে এই ব্রিগেডের সভাটা হিমঘরে চলে গেছে। তো সেই নিয়ে আমরা শিমুলতলা ক্যানিং এর মাওলানা আমানুল্লাহ সাহেবকে প্রশ্ন করেছিলাম যে এই সভাটা হলো না, তাতে আপনার কি মতামত। তো বাকিটা উনি বলেছেন সবকিছু, আমরা তো কিছু বলিনি, এবং আমরা কথার পরিপ্রেক্ষিতে যেটা এসছে সেইটাই আমরা বলেছি, যেটা আমরা অনুভব করেছি, যেটা আমরা ভেবেছি সেটা আমরা করেছি বলেছি। তো সেটা বাক স্বাধীনতা আমার রয়েছে, সংবিধান আমার সেই অধিকার দিয়েছে। মানে সেটা হয়তো কামরুজ্জামান সাহেব, মাওলানা কামরুজ্জামান সাহেব আমার সাথে ডাইরেক্ট কোনো কিছু বলেনি। কিছু অনুরাগীরা আমাকে ফোন করে রাত 12টার সময় হোয়াটসঅ্যাপে, তখন প্রায় আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফোনটা আমি বন্ধ করতে ভুলে গেছিলাম। তো ফোনে আমি ফোন রিসিভ করি, তো উনি আমাকে ভালোভাবে বলেন যে ভিডিওটাকে আপনি পার্সোনাল করে দিন। তো আমি ওনার কথা মতো, ওনার অনুরোধে আমি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে উড়িয়ে দিই, এবং আমার ইউটিউব থেকে আমি ভিডিওটা মানে পার্সোনাল করে দিই, যাতে মানুষ কেউ দেখতে না পায়। ইতিমধ্যে আমার সঙ্গে একজন থাকে বিএলটিপি বা বাংলা, বাহাউদ্দিন, তানাকেও ফোন করে এবং হোয়াটসঅ্যাপে তাকে বলে, তার নাম্বারটা, বাহাউদ্দিনের নাম্বারটা আমি ওই ভদ্রলোককে দিই। তো বাহাউদ্দিনও ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দেয়, এবং ফেসবুকেতে ভিডিওটা ছিল বাহাউদ্দিনের পেজে। তো সেইটা আমরা কোনো কারণবশত আমরা প্রবলেম হচ্ছিল, কোনো একটা সমস্যা ছিল, সেই জন্য আমরা ভিডিওটা ডিলিট করতে আমাদের একটু সমস্যা হচ্ছিল। তো সেইটা যখন আমরা 3টে জায়গা থেকে ভিডিওটা আমরা রিমুভ করে দিই কিংবা ডিলিট করে দিই, একটা পেজেতে ভিডিও ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেইটা নিয়ে আমাদেরকে বিভিন্ন দিক থেকে আমাদের নরমে গরমে বিভিন্ন রকম ধুমকি দিতে থাকে। কিন্তু আপনারা তো জানেন যে আমরা মিডিয়া পার্সনে কাজ করি, আমরা এইসব ধুমকি কারোর তোয়াক্কা করি না, আমরা এইসব ধুমকিকে পাত্তা দিই না, বুঝতে পেরেছি। তারপরে যদি মাওলানা কামরুজ্জামান সাহেব আমাদের ব্যক্তিগতভাবে বলতেন আরো ভালো হতো। তো যাই হোক, বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিতে থাকে। তো আমরা যেভাবে কাজ করি স্বাধীনভাবে, আমরা কারোর তোয়াক্কা করি না, কোনো রাজনৈতিক দলেরও আমরা তোয়াক্কা করি না। তো আমরা যখনই, আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম, সেদিনে মঙ্গলবার ছিল, আমাকে ফের ফোন করে বিএলটিভি বাংলার নাম্বারে ফোন করলে আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে বাদ বিটনটা জড়িয়ে পড়ি। কিন্তু উনি জানে না যে উনি যে আইনের কথা আমাকে বলছেন, উনি আমার ব্যক্তিগত কথাটা নিয়ে উনি ভয়েস রেকর্ডিং করে এতে ছেড়েছে, ওনার ইউটিউব কিংবা কোনো জায়গায় ছেড়েছে। উনি যে আইনের কথা আমাকে বলছেন, সেই আইনে যে আমার ভয়েসটা উনি আমার অনুমতি ছাড়া ছেড়েছেন, আমি কিন্তু ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারি। কিন্তু আমি এইসব চুনোপুটির সঙ্গে কথা বলে বা চুনোপুটিকে পুট করে আমি ওদের দাম বাড়াতে চাই না। ওনাদের যেটা ইচ্ছা সেটা করুক, আর এই বাক স্বাধীনতা আমার আরো রয়েছে। কারোর বিরুদ্ধে যদি আমার সন্দেহ হয়, কারোর বিরুদ্ধে যদি আমার কিছু বলার হয়, সেটা আমি বলবো। ইতিপূর্বে গতকাল মাওলানা কামরুজ্জামান সাহেব তিনি ফেসবুক লাইভে এসেছিল, আসার পরে তিনি ব্রিগেডের যে সভাটা নিয়ে তিনি বলেছেন, বলার পরে আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। আশা করব যারা যারা এই সভা নিয়ে যারা বিভিন্ন রকম মানুষের মধ্যে বিভ্রাট সৃষ্টি হয়েছিল, তাদেরকে হয়তো কামরুজ্জামানের বক্তব্য শুনে তারা হয়তো সন্তুষ্ট হয়েছেন। এই নিয়ে আমি আজাজুল সাহেব একটি বিষয় অন্তত ক্লিয়ার করুন যে রীতিমধ্যে গোটা বাংলার মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে যে কামরুজ্জামান ব্রিগেডের নাম করে কোটি কোটি টাকা তুলেছে, সেই টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছে কামরুজ্জামান, এই প্রশ্ন করছে রীতিমতো গোটা বাংলার মানুষ। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন এবং তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না, অথচ এরা সাংবাদিকদের সাংবাদিকতার পাঠ শেখাচ্ছে এবং সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছেন ফোন কলে। আপনি একজন সিনিয়র সাংবাদিক। আসলে দেখুন, সিনিয়র কি জুনিয়র আমি জানি না, আমি খুব অল্প দিন কাজ করি, তবে সাংবাদিকের যে রুল অ্যান্ড গাইডস আছে সেটা আমি যথেষ্ট ফলো করে চলি। হ্যাঁ, তো আমি এইসব কে কি বললো না বললো এই নিয়ে আমি খুব একটা মানে বিচলিত নই। হ্যাঁ, আর কামরুজ্জামান সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ বা ওনার সঙ্গে কোনো গন্ডগোল আমার নেই। তবে উনি কালকে যে লাইভ টেলিকাস্ট এসে যেটা বলেছেন তাতে আমি সন্তুষ্ট হয়েছি। ধন্যবাদ। আর যারা এইসবগুলো বলে, যারা বলে বলুক, এইসব নিয়ে আমি গায়ে বাকি না।
তবে হ্যাঁ, ঘোড়া ডিঙে যদি কেউ ঘাস খেতে চায়, যখন মাথার উপরে যখন উঠে যায় তখন তার ব্যবস্থা কিভাবে নিতে হয় না নিতে হয় সেটা আমি ভালো মতো জানি। তবে সেটা যখন সময় হবে সব ব্যবস্থা হবে। আপনাকে তো কামরুজ্জামান সাহেব ফোন করতে পারতো, তো সমর্থক কেন ফোন করছে? এক সমর্থক কি কি আমি তো ঠিক বলতে পারবো না। ওনারা হয়তো কামরুজ্জামানের সাহেবের অনুমতি না নিয়ে হয়তো আমাকে বলেছেন উনি কামরুজ্জামান সাহেবের অনুরাগী। কামরুজ্জামান সাহেব একজন যথেষ্ট মুসলিমদের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ লিডার হতে গেলে সমালোচনা হবে, সমালোচনা সহ্য করতে হবে। সেটা যদি ওনার অনুরাগীরা যদি না বোঝে, সেটা তো কামরুজ্জামান সাহেব হয়তো বোঝেন, ওনার অনুরাগীরা হয়তো বোঝে না। ওরা যদি না বোঝে তাহলে আমার তো কিছু করার নেই।